আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি হলো রসায়নের ধারণা। তো শুরু করা যাক। এই অধ্যায়টি মূলত এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়ে এমসিকিউ গুলো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম ব্যবহৃত ধাতু হলো তামা। তামা সর্বপ্রথম মানুষ ব্যবহার শুরু করে। এরপর রয়েছে খ্রিস্টপূর্ব ৩৫ শব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এ দুটি তরলকে একত্রে মিশানো হয়। এরপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়, আর এই সংকর ধাতুর নাম ব্রোঞ্জ। এটি একটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এরপর কিছু বৈজ্ঞানিকের নাম রয়েছে এবং তাদের কাজ দেওয়া আছে। এর মধ্যে ইম্পর্ট্যান্ট হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি সর্বপ্রথম বলেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যেটিকে আর ভাঙা যাবে না। এই ক্ষুদ্র কণাটির নাম তিনি দেন অ্যাটম। এরপর রয়েছে মধ্যযুগে আরবে রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি, আর যারা রসায়ন চর্চা করত মানে গবেষক তাদেরকে বলা হতো আলকেমিস্ট। এরকম একজন আলকেমিস্ট ছিলেন জাবির ইবনে হাইয়ান, যিনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন। তাই তাকে রসায়নের জনক বলা হয় অনেক সময়, কিন্তু মূলত অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। কারণ জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি এবং আগুন দিয়ে তৈরি। তিনি যদিও রসায়ন নিয়ে গবেষণা করেছেন, কিন্তু তার কাছে রসায়নের প্রকৃত রহস্যগুলো পরিষ্কার ছিল না। তাই তাকে রসায়নের আম, জনক না বলে অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। এরপর রয়েছে রসায়ন কি। এটি কয়ের জন্য ইম্পর্ট্যান্ট। সেটি হলো বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন মানে একটি পদার্থ কিভাবে তৈরি, পদার্থের অণু, পরমাণু, এগুলো পদার্থের ধর্ম, পদার্থের বিভিন্ন ধরনের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর, এগুলো নিয়ে আলোচনা করা হয়, তাকে রসায়ন বলে। এরপর রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে কিছু ঘটনা এবং এর পিছনে রসায়নের কারণ। তো শুরুতে রয়েছে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। এর কারণ কি? এর কারণ হলো কাঁচা আম আম যখন কাঁচা থাকে তখন আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। এই অ্যাসিডগুলো থাকার কারণে কাঁচা আম টক হয়, কারণ অ্যাসিড সাধারণত টক স্বাদের হয়ে থাকে। কিন্তু যখন আম পেকে যায় তখন এই সাকসিনিক অ্যাসিড এবং ম্যালেইক অ্যাসিড এর রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এগুলো গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। এজন্য পাকা আম মিষ্টি লাগে, কারণ গ্লুকোজ ও ফ্রুক্টোজ হলো মিষ্টি জাতীয়। এরপর রয়েছে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো হলো মূলত হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বন হচ্ছে যে সকল পদার্থ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত সেগুলো। তো এগুলো যখন দহন ঘটে, এগুলো দহনের ক্ষেত্রে অবশ্যই বাতাসের অক্সিজেনের উপস্থিতি দরকার হয়। তো বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এগুলো বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ শক্তি সৃষ্টি করে। এখান থেকে মূলত এমসিকিউ আসে। এরপর যেটি রয়েছে সেটি হলো পেটের অ্যাসিডিটির জন্য কেন অ্যান্টাসিড খাওয়া হয়। কারণ আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হয় বা আমরা যদি অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে থাকি, তখন অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়, ফলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। আর আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটি অ্যাসিড, আর অ্যাসিডকে প্রশমিত করে ক্ষার। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো ক্ষার। এগুলো ক্ষার হয়, এগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডকে প্রশমিত করে। এজন্য অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে এবং এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে। এরপর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটি হলো বায়ুর প্রধান উপাদান। বায়ুর প্রধান উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। অনেকেই মনে করে বায়ুতে অক্সিজেনের পরিমাণ বেশি, কিন্তু না, আসলে নাইট্রোজেনের পরিমাণ বায়ুতে সবচেয়ে বেশি, এরপর অক্সিজেন। এরপর রয়েছে খাবারের পানি। খাবারের পানিতে পানি সহ বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে। এরপর হচ্ছে সার। উদ্ভিদের প্রধান উদ্ভিদ যে খাবার গ্রহণ করে তার প্রধান উপাদান হলো নাইট্রোজেন এবং ফসফরাস। তাই উদ্ভিদে যে সার ব্যবহৃত হয় সেখানে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে। পাশাপাশি উদ্ভিদের
বৃদ্ধির জন্য কিছু প্রয়োজনীয় উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলোও সারে ব্যবহৃত হয়ে থাকে। এরপর কাগজে প্রধানত সেলুলোজ থাকে। এরপর হলো জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। উদ্ভিদ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি করে বা তার জন্য খাদ্য তৈরি করে, সেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি হলো মূলত রাসায়নিক বিক্রিয়া। এছাড়াও পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক রয়েছে। যেমন আমরা যে পদার্থবিজ্ঞানে বিদ্যুৎ রয়েছে, এই বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয়, এই ব্যাটারিও রসায়নের অবদান। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটি হলো যে খাদ্যকে অনেক সময় পোকামাকড় খেয়ে নষ্ট করে ফেলে। পোকামাকড় যাতে খাদ্যকে নষ্ট করতে না পারে এজন্য কীটনাশক আবিষ্কার করা হয়েছে। তাছাড়া খাদ্যকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার জন্য এবং দ্রুত পচনের হাত থেকে রক্ষা করার জন্য প্রিজারভেটিভস তৈরি করা হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, সেটি হলো বিভিন্ন ধরনের ভারী ধাতু। এর উদাহরণগুলো ইম্পর্টেন্ট, সেগুলো হলো পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। এরপর রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। মূলত ৬টি ধাপ রয়েছে। ধাপগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ আসে। সেগুলো হলো, প্রথমে আমরা যখন একটা গবেষণা করব, সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে একটি বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। এরপর বিভিন্ন বই বা পূর্বের গবেষণাপত্র ঘেঁটে সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এরপর রয়েছে সেই পরীক্ষাটি করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগবে সেগুলো নির্ধারণ করতে হবে। এরপর আমাদের পরীক্ষাটি সম্পন্ন করতে হবে। তারপর পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ করতে হবে এবং সবশেষে ফলাফল নিয়ে আলোচনা করতে হবে। এই ৬টি ধাপ খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক প্রায়ই এমসিকিউ আসে। এরপর রয়েছে গবেষণাগার কি? মূলত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলা হয়। আর রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যে স্থানে বা ঘরে করা হয় তাকে রসায়ন গবেষণাগার বলা হয়। রসায়ন গবেষণাগারে বিভিন্ন দুর্ঘটনা থেকে নিজেদের রক্ষা করার জন্য অ্যাপ্রন, সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস, মাস্ক ইত্যাদি ব্যবহার করা হয়। রসায়ন গবেষণাগারে যে বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করা হয়, এই পদার্থগুলো বিভিন্ন পাত্র বা বোতলে সংগ্রহ করা হয়। এই পাত্রগুলোতে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে। এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই পদার্থটি কোন ধরনের এবং এই পদার্থটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন এই চিহ্নটি দ্বারা বিস্ফোরক পদার্থকে বোঝায়। এই ধরনের পদার্থতে আগুন লাগলে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হতে পারে এবং এর ফলে শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এবং এ ধরনের পদার্থের উদাহরণ হলো টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। তো এইখান থেকে মূলত এই সাংকেতিক চিহ্নটা আর এই উদাহরণটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। বাকিগুলোর ক্ষেত্রেও সেম প্রযোজ্য। যেমন এখানে দাহ্য পদার্থ, এগুলো হলো এই ধরনের পদার্থে খুব দ্রুত আগুন ধরে। যেহেতু এই ধরনের পদার্থে খুব দ্রুত আগুন ধরে, তাই এদের আগুন বা তাপ থেকে দূরে রাখতে হবে। আর এ ধরনের পদার্থের উদাহরণ হলো অ্যালকোহল, ইথার। এরপর রয়েছে বিষাক্ত পদার্থ। এ ধরনের পদার্থ শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাস বা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। এ ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে। এরপর রয়েছে এরপর হলো উত্তেজক পদার্থ বা ইরিট্যান্ট সাবস্টেন্স। এই উত্তেজক পদার্থের উদাহরণ হলো ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এগুলো মূলত ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি করে। এগুলো ব্যবহারের সময়ও অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস ও সেফটি গগলস ব্যবহার করতে হবে। এরপর রয়েছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। এ ধরনের পদার্থ মূলত শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে।
এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সার বা শ্বাসতন্ত্রের ক্যান্সারের মতো বিভিন্ন ধরনের রোগ বা শ্বাসতন্ত্রের ক্ষতি করে থাকে। এ ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন, টুলুইন, জাইলিন। এগুলো ব্যবহারের সময়ও অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক পরিধান করতে হবে। এরপর রয়েছে তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থগুলো খুবই ক্ষতিকারক। এই পদার্থগুলো ব্যবহার করেই পারমাণবিক বোমা তৈরি করা হয়। আর এই পদার্থ থেকে এক ধরনের ক্ষতিকারক রশ্মি বের হয়, যেগুলো ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে বা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। আর এ ধরনের পদার্থের উদাহরণ হলো ইউরেনিয়াম, রেডিয়াম। আর এগুলো ব্যবহারের সময় অবশ্যই বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এরপর রয়েছে পরিবেশের জন্য ক্ষতিকারক পদার্থ। এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্গারি। এগুলো যেহেতু পরিবেশের জন্য ক্ষতিকারক, তাই আমাদের অবশ্যই এ সকল পদার্থ যেখানে সেখানে ফেলা যাবে না এবং একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এবং অবশ্যই চেষ্টা করতে হবে যথাসম্ভব রিসাইক্লিং বা পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার। এরপর রয়েছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। এ ধরনের পদার্থের উদাহরণ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ। অবশ্যই ঘন দ্রবণ, লঘু দ্রবণ নয়। আর এদের সংকেত হলো HCl, H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হলো NaOH। তো এগুলো শরীরে লাগলে ক্ষতের সৃষ্টি হয় এবং শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে ভেতরের অঙ্গেরও ক্ষতি সাধন করে থাকে। তো এখন আমরা কিছু MCQ দেখব। তো নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এটি মূলত বিস্ফোরক পদার্থের চিহ্ন। ত্বকের ক্ষত সৃষ্টি করে নিচের কোন গ্যাসটি? ক্লোরিন গ্যাস। নিচের কোনটি বিস্ফোরক পদার্থ? নাইট্রোগ্লিসারিন। আধুনিক রসায়নের জনককে? অ্যান্টনি ল্যাভয়েসিয়ে। কপার ধাতুর সাথে অন্য কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? কপার ধাতুর সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। আর টিনের সংকেত হলো SN। তাই অ্যান্সার ছোট গ। কোনটি উত্তেজক পদার্থ? নাইট্রাস অক্সাইড। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হল কপার। তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? রেডিয়াম। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি? অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ হল ফলাফল ও ফলাফল সম্পর্কে আলোচনা। যেহেতু এখানে নেই, তাই অ্যান্সার হবে ও। এরপর নিচের কোন চিহ্নটি 1946 সালে আমেরিকাতে প্রথম ব্যবহৃত হয়েছিল? সেটি হলো তেজস্ক্রিয় পদার্থের চিহ্ন, ছোট ঘ। কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? লেড। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে? সালোক সংশ্লেষণ। পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি? লেড। কোন ভাষা হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? আরবি। রসায়নে গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। পাকস্থলীতে কোনটি জমা হলে পেটে অ্যাসিডিটি সমস্যা হয়? অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। কাগজে কি থাকে? সেলুলোজ। কোনটি প্রথম ব্যবহৃত ধাতু? কপার। কাঁচা আমে কোনটি থাকে? সাকসিনিক অ্যাসিড। চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়? সিমেন্ট ডাস্ট।